নমস্কার, বাংলা সিরিয়াল রাত্রির 8টায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, বিপদ কখনো একা আসে না। ইংরেজিতেও এরই সমতুল একটা প্রবাদ আছে, when it rains it pours। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বিষয়টা যেভাবে যতটা প্রযোজ্য দেখছি, আমি অন্য কোনো রাজনীতিকের জীবনে পরিণতিটা এই রকম বিপদসংকুল হয়ে দাঁড়াবে এটা আমার অভিজ্ঞতাতে নেই। রাজীব গান্ধীর ক্ষেত্রে কিছুটা হয়েছিল, এবং সেটা হয়েছিল একটাই কেলেঙ্কারিকে কেন্দ্র করে, এবং সেই কেলেঙ্কারিটা হয়তো কোনো ইস্যুই হতো না যদি না রাজীব গান্ধী আত্মপক্ষ সমর্থনে এক এক দিন এক এক রকম কথা বলতেন। কিন্তু সে কথা আমি বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুধু যে একটা চক্রব্যূহের মধ্যে দাঁড়িয়ে আছেন তাই নয়, নিত্য নতুন করে তার বিপদের এক একটা দরজা মনে হচ্ছে চোখের সামনে খুলে যাচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট আইপ্যাক মামলায় বিচারপতি মিশ্র যেসব মন্তব্য করেছেন, তারপর এই মামলার রায় কি হতে চলেছে তা নিয়ে কারুর মনে যদি সন্দেহ থাকে, তাহলে তিনি হয় মূর্খের স্বর্গে বাস করছেন, নয় হয়তো বা অন্য কিছু। দেখুন, আপনারা গরিবের কথা বাসি হলে ফলে এ সংক্রান্ত যত ভিডিও আমি করেছি, এই শেষ দিনও আপনাদের বলার চেষ্টা করেছি যে আমি দীর্ঘদিন ধরে এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদিদের শুনানির ধারা বিবরণী শোনাটা প্রায় আমার নেশায় দাঁড়িয়ে আছে। আর এটা যেহেতু আমাদের রাজ্যের পক্ষে একটা অত্যন্ত নাটকীয় এবং চিত্তাকর্ষক মামলা, অতএব আমি এর একটা লাইনও শুনতে কখনো কসুর করিনি। দুপুরবেলা একটু দিবানিদ্রা দেওয়ার অভ্যেস আমার আছে, সেটাকেও কুলুঙ্গিতে তুলে রেখে আমি এই মামলাটার আদ্যপান্ত শোনার চেষ্টা করেছি। আজকে গত 3 দিন ধরে, মানে 3টে শুনানিতে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, অভিযুক্ত পুলিশ অফিসাররা এক একজন এক একটা সবচেয়ে দামি উকিলকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন। কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম তারা ওই ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে যাচ্ছেন, একই কথা বলে যাচ্ছেন, একই কথা বলে যাচ্ছেন। অর্থাৎ তাদের বক্তব্য হলো যে যেহেতু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হচ্ছে ভারতবর্ষের ফিনান্স মিনিস্ট্রির একটা অঙ্গ, অতএব তারা ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন নিয়ে আন্ডার আর্টিকেল 32 সুপ্রিম কোর্টে কোনো আবেদন করতে পারে না। যদি করতে হয় তাহলে সেটা করতে হবে আর্টিকেল 131-এর আন্ডারে। একই কথা এই শুনানির সূচনায় কপিল সিব্বল বলেছেন, শ্যাম দিওয়ান বলেছেন, তারপরে অভিষেক মানু সিংভি বলেছেন, আজকে মানিকা গুরুস্বামী, তিনি প্রায় হরপ্পা মহেঞ্জোদারোর আমল থেকে কনস্টিটিউশনাল লয়ের প্র্যাকটিস কী কী সেগুলো বলার চেষ্টা করে যাচ্ছে। কেশবানন্দ ভারতী মামলা থেকে শুরু করে একের পর এক গুচ্ছের মামলা। এইসব শুনে টুনে বিচারপতি মিশ্র, আমি বলতেই হবে যে তিনি 3 দিন ধরে কিন্তু সরকার পক্ষের প্রত্যেক কৌশলীকে কথা বলার সময় দিয়েছেন। তারা যতখানি সময় চেয়েছেন ততখানি সময় দিয়েছেন। আজকে কোথাও একটা তার বোধহয় একটুখানি ধৈর্যচ্যুতি হয়ে গেছিল। যখন মানিকা গুরুস্বামী বারবার বলার চেষ্টা করছেন যে আর্টিকেল 32 ইনভোক করে ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হওয়ার অভিযোগ এনে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তার কোনো অফিসার এটা করতে পারে না, এই রিট পিটিশন ফাইল করতে পারে না, তখন জাস্টিস কুমার বলে ওঠেন
যে এর মধ্যে আপনি কোথায় রাজ্যের অধিকার, কেন্দ্রের অধিকার, এইসব বিষয়বস্তুগুলো টানছেন কেন? কেন বিষয়টাকে গুলিয়ে দিচ্ছেন? এটা তো আদতে সেন্টার বনাম স্টেটের কোনো ডিসপিউটের গল্পই নয়। এটা সিম্পল একটাই ব্যাপার। প্রশ্ন হচ্ছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি একটি তদন্ত চলাকালীন সেখানে জাস্ট ঢুকে গেলেন, আর আপনি বলতে চাইছেন যেই ঢুকে যাওয়ার ব্যাপারটা হচ্ছে কেন্দ্র বনাম রাজ্যের বিরোধের ব্যাপার। তখন any minister just walks in the midst of an inquiry and you see make the democracy in peril and argues that it is a dispute essentially between the state and the center. যত রকম ভাবে দেখুন, এরা প্রত্যেকেই খুব স্বনামধন্য উকিল, এবং ন্যাচারালি যেহেতু তারা একটা ইনডিফেন্সিবলকে ডিফেন্ড করার দায় নিয়ে সুপ্রিম কোর্টের এজলাসে গেছেন, ফলে তাদের তরফ থেকে তারা দে হ্যাভ বিন ট্রাইং টু পুট দেয়ার বেস্ট ফুট ফরওয়ার্ড, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রথম দিন থেকেই এই বিচারপতি মিশ্র এবং তার সহকর্মী এনভি আঞ্জারিয়া তারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে বিষয়টাকে সেন্টার বনাম স্টেটের দিকে ঠেলে নিয়ে গিয়ে বা অন্য কোনোভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টায় তারা কর্ণপাত করবেন না। তা অথচ এই ইঙ্গিতটা দেওয়ার পরেও তারা কিন্তু এদেরকে তাদের যা যা বক্তব্য সব কোর্টে রাখার সুযোগ দিয়েছেন, এবং বিচারপতি মিশ্র একদম একজন বাধ্য ছাত্রের মতো দেখছিলাম, যখনই কোনো রেফারেন্স উঠছে তখন তিনি সেটা খসখস করে তার খাতায় লিখেও রেখেছেন। আজকে মানিকা গোস্বামী তিনি এমনভাবে আর্গু করছিলেন, তাতে আমার ধারণা জাজেরা একটু বিরক্তই হয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট কি হয়েছিল, আম্বেদকর কি বলেছিলেন, 1955 শেষ পর্যন্ত কনস্টিটিউশনের ছবি কী ছিল, সেখান থেকে শুরু করে তখন তারপরে কেশবানন্দ ভারতী কেস, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, যত রকমভাবে একটা আদালতকে কি বলে কনভিন্স করানোর চেষ্টা করা যায়, এই সবাই মিলে দিস গ্যাং অফ ইন্ডিয়াস হুজ হু অফ লয়ার্স এরা চেষ্টা করে গেছেন। কিন্তু তাতে যে ফল ফলছে না সেটা রোজই আমরা একটু একটু করে বুঝতে পেরেছি। আজকে কেন জানি না সেটা রায় ঘোষণার আগেই একেবারে বেআব্রু হয়ে গেল। মনে রাখবেন, এটা এখন এই আবেদন মেনটেনেবল কি মেনটেনেবল না, শুধু এই প্রসঙ্গটা নিয়েই কিন্তু শুনানি চলছে। ফ্যাক্টস অফ দ্য কেস, মানিকা দাবি করছেন যে এর পরেও তারা ফ্যাক্টস অফ দ্য কেস নিয়ে যখন আলোচনা হবে তখন আরও সবিস্তারে লিখবেন, বলবেন। অর্থাৎ গল্পটা হলো যে আমরা যখন গোল খাওয়া আটকাতে পারছি না, তখন যতক্ষণ পারা যায় আমরা মাঠের বাইরে বল ফেলে ফেলে যারা আমাদের আক্রমণ করছে তাদের অ্যাটাকগুলোকে ডিফ্লেক্ট করার চেষ্টা করি। দিস ইজ এ ভেরি ওয়েল কোঅর্ডিনেটেড স্ট্র্যাটেজি, কিন্তু এই স্ট্র্যাটেজির মাথা খুব বড় বড় উকিল হলেও আমার মনে হয়েছে এই স্ট্র্যাটেজিটা একেবারেই কাজ করছে না, এবং কাজ করছে না দেখেও এরা কিন্তু তাদের আর্গুমেন্টগুলো অন্যভাবে সাজানোর কোনো চেষ্টাই করেননি। আর তারপরে যখন
সিদ্ধার্থ লুথরা এই রাজ্য সরকার এবং অভিযুক্ত অফিসারদের টিমের শেষ ব্যাটসম্যান হয়ে শুনানি করতে শুরু করেছেন আর বলেছেন যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের উচিত ছিল তাদের ওখানে এই ঘটনা ঘটার পরে সোজা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কমপ্লেন করা, এমনকি হাইকোর্টে যাওয়াটাও নয়। তখন রীতিমতো উত্তেজিত মনে হলো বিচারপতি পি.কে. মিশ্রকে। তিনি বলে উঠলেন, আপনাদের কি মনে হয় যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আমরা খবরাখবর রাখি না? এই তো আমাদের আরেকটা বেঞ্চে যে মামলাটা চলছে তার বিষয়বস্তু সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই? আমরা কি জানি না যে পশ্চিমবঙ্গে কিভাবে জুডিশিয়াল অফিসারদের মবকে দিয়ে তাদেরকে হোস্টেজ করে রাখা হয়েছিল ঘন্টার পর ঘন্টা? আর আপনারা প্রত্যাশা করেন যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চিফ মিনিস্টার ঘরে ঢুকে সব লন্ডভন্ড করে দেওয়ার পরে সেই ম্যাজিস্ট্রেটদের কাছে যাবে বিচার চাইতে? আগের দিন তিনি বলেছিলেন যে চিফ মিনিস্টার যেখানে 1 নম্বর অভিযুক্ত, সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট লোকাল পুলিশ থানায় গিয়ে করবেটা কি? আর লোকাল পুলিশের কাছে গেলে তারা কি কোনো সুবিচার পেতে পারে? এটা কি কোনো কমন সেন্সের কথা হচ্ছে? আজকে বলে দিলেন যে ম্যাজিস্ট্রেটদের কাছে যাওয়ার রাস্তাও তো পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। যে রাজ্যে জুডিশিয়াল অফিসারদের হোস্টেজ করে রাখা হয় সেখানে এই সব নীতিকথা, কনস্টিটিউশনাল এটিকেট, ফর্মালিটিস, এইসবের খুব একটা কিছু মানে আছে কি? আর আপনারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন যেন এটা আর 5টা বিষয়ের মতো কেন্দ্র, যেমন জল বন্টন নিয়ে হয়, ফাইন্যান্স কমিশনের ডেভলিউশন নিয়ে হয়, কেন্দ্র রাজ্য ক্ষমতা পুনর্বিন্যাস নিয়ে হয়, এটা সেরকম একটা ইস্যু। আসলে যেটা অব্যক্ত তিনি বলতে চাইলেন সেটা হচ্ছে, দেখুন মিস গুরুস্বামী অথবা মিস্টার লুথরা, আপনারা যদি মনে করেন আমরা ঘাসে মুখ দিয়ে চলি তাহলে কিঞ্চিত আপনারা বাড়াবাড়ি করে চলেছেন। সুতরাং এই বলে আজকের মতো, আজকে কেন, এই সরকার পক্ষের যাবতীয় কৌশলীর যা যা বক্তব্য, সেই বক্তব্য পেশ হয়ে গেছে। আগামীকাল এখানেই লক্ষণীয়, গোড়ার দিকে পি.কে. মিশ্র বলেছিলেন যে তিনি চান পর 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 শুনানি করে এটার নিষ্পত্তি করতে, কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে ফেলে রাখার কোনো মানে হয় না। দ্বিতীয় দিনে এই মানিকা গুরুস্বামীরাই পিড়াপিড়ি করে এই মামলাটার দিন পিছনো রাজ্যে আনেন, কথা বলে যে ইডির তরফ থেকে যে কম্প্রিহেন্সিভ রিজয়েন্ডার জমা দেওয়া হয়েছে তার জবাব যদি সঠিকভাবে দিতে হয় তাহলে তাদের সময় চাই। এই আর্জি ফেলতে পারেনি আদালত, তারা তাদের সময় দিয়েছে। ফলত ফেব্রুয়ারি মাসের ঘটনা আজকে মে মাসের সূচনায় আমরা দাঁড়িয়ে আছি। সুপ্রিম কোর্টে ডেট পে ডেট হয়েই চলেছে। এইসব দেখে আমার দর্শকদের মধ্যে একটা অংশ, যেহেতু সুপ্রিম কোর্টের রেকর্ড ভিসাভি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট অত ভালো নয়, অতএব তারা সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিলেন যে এই কেসটাও কি তাহলে ইট ইজ গোয়িং ডিএ ওয়ে, কিংবা ওই ওবিসি রিজার্ভেশন। সুতরাং এই সন্দেহ জায়গাটা যখন একান্ত স্বাভাবিক ছিল,
এবং সন্দেহটা ক্রমশ মানুষের মধ্যে বদ্ধমূল হচ্ছিল, ঠিক সেই সময় আজ 22শে এপ্রিল সুপ্রিম কোর্ট যা বলল তা থেকে মনে হয় যে তারা যে শুধু এই মামলার মেইনটেনেবিলিটিটা স্বীকার করবেন তা নয়, কাজটা যে আমাদের মুখ্যমন্ত্রী গর্হিত করেছেন সেই মন্তব্যও করবেন। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে প্রেয়ারটা করেছে, অর্থাৎ এটা তদন্ত করার ভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক, সেটাও মোস্ট প্রবাবলি কনসিডার্ড হতে চলেছে। মহা বিপদের কথা যা দিয়ে আমি এই এপিসোড শুরু করেছিলাম, সেটা এখান থেকেই তার সূত্রপাত। দেখুন, একথা তো সত্যি যে এবারের নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করছেন উইথ হার ব্যাক টু দ্য ওয়াল। এত কঠিন লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাজনৈতিক জীবনে এর আগে কখনো সত্যিই ফেস করতে হয়নি। একে তো একটা কোথাও ধর্মীয় মেরুকরণের হাওয়া বইছে গোটা বাংলা জুড়ে, অন্যদিকে রোজ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কোথাও না কোথাও কারোর না কারো বাড়িতে হানা দিচ্ছে, তল্লাশি চালাচ্ছে, এবং এমন সব লোকেদের বাড়িতে তল্লাশি করছে যারা ঘোষিতভাবে দিদিমণির অত্যন্ত ঘনিষ্ঠ। তৃণমূলের 2-3 জন তাবড় মন্ত্রীকে আবার ডাকা হয়েছে। সুতরাং একটা সময় ছিল 2011-এ, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ভাগ্য-টাগ্যতে বিশ্বাস করেন, তখন তার বৃহস্পতি ছিল তুঙ্গে। বেশ কিছুকাল যাবৎ সব দেখে শুনে মনে হচ্ছে শনি, রাহু, কেতু সবাই মিলে একসঙ্গে যেন ষড়যন্ত্র করেছে আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যে ভাই, 15টা বছর আপনাকে তো সময় দিয়েছিলাম, আপনি তো একেবারেই তার সদ্ব্যবহার করতে পারেননি, উল্টে রাজ্যের হাল কোথায় এনে ফেলেছেন সেটা আপনি নিজে স্বীকার না করলেও যে কোনো বাঙালি জানে। একবার কল্পনা করুন, সিবিআই এর হাতে ক্ষমতা চলে গেল এবং এই ভোটের বাজারে, কেননা আগামীকাল যদি শেষ নাও হয়, তাহলেও তো যদি ধরে নিই এটাকে রিজার্ভ রাখে, তাহলেও তো 2-3 দিনের বেশি সুপ্রিম কোর্ট সময় নেবে না। এবং সত্যিই যদি এই তদন্তভার সিবিআই পেয়ে যায়, দ্বিতীয় দফার ভোট এখনো কয়েকদিন বাকি, এই পরিস্থিতিতে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই গোয়েন্দারা হাজির হন, আমি আপাতত এইটুকুই বলছি, তাকে প্রশ্ন করবেন বলে, কেননা তার বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সিবিআই করবে বলে আমি এক্ষুনি বিশ্বাস করি না। আর একইভাবে যদি সিবিআই প্রবল পরাক্রমশালী রাজীব কুমার, কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার, ডিসি সাউথ ইত্যাদিদের বাড়িতেও করা নাড়ে, তখন বিষয়টা কি দাঁড়াবে আমি বুঝে উঠতে পারছি না। লম্বকর্ণ
গত পরশু এই যে একটা ডিভিয়াস প্ল্যান নাকি তাদের বিরুদ্ধে হচ্ছে বলে গলা ফাটাচ্ছিলেন, এটা তারই একটা আন্দাজ তাদের আছে বলে তারা এটা বলছিলেন। এছাড়া তো লজিক্যালি আমার আর কিছু মনে হচ্ছে না। ইতিমধ্যেই গতকালই শুনছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 16 জন ক্যাবিনেট মন্ত্রী, 16 জন মুখ্যমন্ত্রী, ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, এই সবের সঙ্গে সুপ্রিম কোর্টকেও কাঠগড়ায় তুলে ফেলেছেন। এরপর দেখবেন তৃণমূলী নেতারা নানা রকম রংচঙা জামা কাপড় পরে দলীয় কার্যালয়ে বসে বলবে দেশের সর্বোচ্চ আদালতও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। মিলিয়ে নেবেন আমার কথাটা সত্য হবে কি না। ভালো থাকবেন, নমস্কার, ফিরে আসছি 9টায়।